হ্যালো গুড পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো থাকার কথা, যদিও তোমাদের একটু প্যারা চলছে যে এইচএসসি পরীক্ষা 7 জুন থেকে শুরু হয়ে যাবে। এটা নিয়ে তোমরা সবাই টেনসড, সবাই টেনশনে আছো। সো শুধু তোমরা না, আমরাও তোমাদেরকে নিয়ে ভাবছি। হ্যাঁ, তোমাদের ভাবনার মেইন দায়িত্ব তো আমরাই পালন করি। সো তোমাদের আসলে পরীক্ষাটা 7 জুন হয়ে যাওয়াটা তোমাদের সাথে একটু ইনজাস্টিস, বাট ইনজাস্টিস হলেও কিছু করার নাই। যেহেতু শিডিউল হবে বা সরকার যেটা বলবে ওই ক্ষেত্রে ওইটাই আমাদের মেনে নিতে হয় সর্বক্ষেত্রে। সো ওই ক্ষেত্রে আমাদের যেটা এখন করণীয়, 7 জুনকে টার্গেট করে আমাদের প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে যে আমাদের মূল কাজ। ওকে, সো তোমরা যারা টেন্সড যে ভাই আমি ভেবেছিলাম লাস্ট 3 মাসে আমি একটু পরে প্রিপারেশন নিব, এতদিন তো কিচ্ছু পড়ি নাই। হ্যাঁ, সো তোমাদের কোনো টেনশন নাই। সো আমরা হচ্ছে তোমাদের জন্য এই যে ফুল প্রোগ্রামটা কিন্তু অলরেডি আমাদের চলতেছে দীর্ঘদিন ধরে, যে টেস্ট পেপার পরবর্তী যে আমাদের ফাইনাল রিভিশন বা টেস্ট পেপার সলিউশন ব্যাচ। হ্যাঁ, এটা তোমরা সবাই জানো যে আমাদের দীর্ঘদিন ধরে ফ্রি ক্লাসগুলো চলতেছে। হ্যাঁ, সো এখানে বেসিক্যালি কি হয় যে তোমার তো ধরো টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। হ্যাঁ, তুমি তোমার কলেজে পরীক্ষা দিয়ে কোনো মতো হয়তো পাশ করছো, ডিসিশন নিয়েছিল যে পরীক্ষার পরে আমরা কি করব, পড়া শুরু করব। হ্যাঁ, যে আমরা প্রিপারেশন নিব। অ্যান্ড তোমার তো ভাই হাতে মাত্র আছে 2 মাস সময়, তোমার তো অ্যানালাইসিস করার সুযোগ নাই বা সময় নাই। তুমি তো একবার রিডিং যদি পড়তে চাও তাহলে তুমি পুরোটা হয়তো বা পড়ে শেষ করতে পারো না, এত বড় সিলেবাস, ফুল সিলেবাসে এক্সাম হবে তাও আবার। সো তোমার এখন যেহেতু সময় অ্যানালাইসিস করার কোনটা পড়া উচিত কোনটা পড়া উচিত না, হ্যাঁ, কোনটাই ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, এই দায়িত্বটা আই এডুকেশন নিচ্ছে। হ্যাঁ, আই এডুকেশন নিয়ে এখন যেটা করবে কি তোমাদেরকে টেস্ট পেপার অ্যানালাইসিস করে তোমাদের ক্লাসগুলো নিবে। সো আমি একটু ফ্রি ক্লাসে এটার ডেমোটা আমরা একটু দেখাবো যে বেসিক্যালি কিভাবে ক্লাসগুলো হচ্ছে বা হবে। হ্যাঁ, সো আজকে আমরা হচ্ছে মার্কেটিং প্রথম পত্রের অধ্যায় 1 অর্থাৎ উৎপাদন নিয়ে কথা বলবো। ওকে, এই ক্লাসটা কিভাবে সাজানো হয়েছে এবং কিভাবে হবে, এটা কাদের জন্য, এটা আমি একটু বলবো। তোমরা যারা এইচএসসি ব্যাচ আসো 26, অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিবে 27ও করতে পারো, এটা তোমাদের জন্য এক্সট্রা ক্লাস। হ্যাঁ, বাট মেইনলি 26-এর জন্য। সো তুমি একটু জাস্ট এই কোয়েশ্চেনটা আনসার করো আর একটু বোঝার চেষ্টা করো এখানে কিভাবে আসে। দেখো এই কোয়েশ্চেনটা, হ্যাঁ, উৎপাদন অর্থ কি। সো এই কোয়েশ্চেনটা কোথায় কোথায় আসছে, লাইক ধরো এটা চট্টগ্রাম বোর্ডে আসছে, এবার রাজশাহী বোর্ডে, হ্যাঁ, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, নট অনলি বোর্ড, এবং সকল বোর্ড 18, অর্থাৎ 18 সালে কিন্তু সমন্বিত প্রশ্ন হয়েছিল, অর্থাৎ অভিন্ন প্রশ্ন এবার তোমাদের যেটা হওয়ার চান্স আছে। ওকে, সো অভিন্ন প্রশ্ন 18 সালে তখন এই কোয়েশ্চেনটা আসছিল। নট অনলি বোর্ড, দেখো বোর্ডের বাহিরে এটা ঢাকা কলেজের টেস্ট পেপারে এই কোয়েশ্চেনটা আসছে। এরপরে কি মিরপুর ক্যান্টনমেন্ট, হ্যাঁ, ওদের কলেজে আসছে। এরপর হচ্ছে রফিকুল ইসলাম মহিলা কলেজ, কিশোর ভৈরব কলেজের, হ্যাঁ, এই যে বিভিন্ন কলেজেও কি এই কোয়েশ্চেনগুলো আসছে। সো তোমার তো ভাই এত এখন অ্যানালাইসিস করার সময় নেই বা সুযোগ নেই। তোমার যেটা করতে হবে এখন টু দ্য পয়েন্টে পড়তে হবে। সো টু দ্য পয়েন্টে পড়ার জন্য আমরা অলওয়েজ তোমাদের পাশে আছি। সো আজকের পিডিএফটা কিন্তু প্রত্যেকটা এমসিকিউ কিভাবে সাজানো, এই যে তুমি প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ যে উৎপাদন অর্থ কি। হ্যাঁ, সো এই পিডিএফটা আমি তাদেরকে দিব যারা এই ক্লাসটা কি করবে, শেয়ার করে দিবে, অর্থাৎ যেই লাইভটা তোমরা দেখতেছো এটা শেয়ার করে দিবে এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবা। সো তাদেরকে এই লাইভটা দেওয়া হবে, মানে এই পিডিএফটা দেওয়া হবে আজকের ক্লাসের। সো তোমরা যারা ক্লাস করতেছো অবভিয়াসলি তোমরা শেয়ার করে দিবা এবং ফ্রেন্ডকে মেনশন করে দিবা, এবং ক্লাস শেষে আই এডুকেশন কমার্স পেজে কি করবা, মেসেজ দিবা। তাহলে কি হবে, তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা। অবশ্যই তোমাদের শেয়ার করতে হবে এই লাইভটা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ওকে। সো তোমরা একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আমি কিছুক্ষণ মানে কয়েক সেকেন্ড সময় নিব যেন তোমরা সবাই জয়েন হতে পারো একদম শুরু থেকে। এরপর আমরা হচ্ছে কি করব, পড়ানোতে চলে যাব। সো তোমরা একটু আনসার করে ফেলো প্রথম যে প্রশ্নটা, উৎপাদন অর্থ কি। ওকে, সবাই একটু মেনশন করে দাও তোমার ফ্রেন্ডদেরকে এবং আনসার করে ফেলো যে উৎপাদন অর্থ কি। ওকে, উৎপাদন অর্থ কি। ওকে, আমি চাই সবাই শুরু করো। ওকে, সবাই আনসার করো এবং সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা উৎপাদন অর্থ কি এইটা। তোমাদের দেখো এই কোশ্চেনটা কতবার আসছে, তুমি এখানে দেখতেই পাচ্ছ যে ঢাকা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে, কুমিল্লা বোর্ডে, সকল বোর্ডে আসছে এবং বিভিন্ন কলেজেও আসছে। সো উৎপাদন অর্থ কি জিনিস, এইটার আমরা যে ডেফিনেশনের কথাটা বলি, এটা তোমার এমসিকিউ আকারে আসতে পারে, এটা তোমার সৃজনশীলে ক নাম্বার প্রশ্ন হিসেবেও আসতে পারে। কি করতে পারে ভাইয়া, ক নাম্বার প্রশ্ন হিসেবেও আসতে পারে, অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন হিসেবে আসতে পারে। সো এমসিকিউ আসলে তো ইজি, তুমি এখানে অপশন পাচ্ছ। আর যদি ক নাম্বারের প্রশ্ন আসে তাহলে তুমি কি লিখবা বা কিভাবে লিখবা। উৎপাদন জিনিসটা কি বলতো,
উৎপাদন বেসিক্যালি কি করে, কোনো কিছু তৈরি করে। এবং উৎপাদন কি করে, উৎপাদনের মাধ্যমে কি সৃষ্টি করা হয়, বেসিক্যালি মানুষের জন্য কি করা হয়, উৎপাদন মানুষের প্রবলেম সলভ করে, সমস্যার সমাধান করে। এইটাকে আমরা বলি কি উপযোগ সৃষ্টি করা। উৎপাদনের মাধ্যমে কি করা হয় ভাইয়া, উপযোগ সৃষ্টি করা হয়। তাহলে এখানে অপশনে কি কি আছে দেখি, প্রয়োগ করা, কাজ করা, উপযোগ সৃষ্টি করা, চালনা করা। ওকে, তাহলে আমাদের উত্তর কি হবে ভাইয়া, উত্তর হবে হচ্ছে কি উপযোগ সৃষ্টি করা। সো দেখো আমি তোমাদের জন্য পিডিএফটা কি সুন্দরভাবে সাজিয়েছি। প্রথমে কোয়েশ্চেন, তোমরা আনসার করবে, এরপরে এখানে আমি আনসারটা এখানে রেখে দিয়েছি যেন তোমাদেরকে পিডিএফটা দেওয়ার পরে তোমরা যেন কি করতে পারো, আনসার সহ পেয়ে যাও, তোমাদের জন্য আনসার খুঁজতে গিয়ে অনেক বেশি কষ্ট না করতে হয়। ওকে ওকে, সো আই গেস তোমরা পিডিএফটা পেলে অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য। ওকে, আচ্ছা, সো সবাই একটু দ্রুত আনসার করবা। ওকে, আচ্ছা, সো এইটা আনসার করে ফেলো সেকেন্ড কোয়েশ্চেনটা। ওকে, দ্রব্য ও সেবা সৃষ্টি করাকে কি বলা হয়? সো এটা আগের কোয়েশ্চেনের সাথে অনেকটা লিঙ্কড, কানেক্টেড, এটা তোমরা বুঝতে পারবা। ওকে, সো সবাই একটু দ্রুত আনসার করে ফেলবা এবং কি করবা, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও যারা এখনো জয়েন হয় নাই। ওকে সবাই, সবাই সবাই দ্রুত। ওকে, আচ্ছা, সো দেখো দ্রব্য ও সেবা সৃষ্টি করাকে কি বলে বলো। আমরা আগের যে কোশ্চেনটা দেখলাম যে উৎপাদন অর্থ কি, হ্যাঁ, উৎপাদন অর্থ কি ভাইয়া, উৎপাদন অর্থ ছিল কি কোনো কিছু কি বেসিক্যালি হচ্ছে কি আমরা সৃষ্টি করাকে বা উপযোগ সৃষ্টি করাকে বলছি। সো দ্রব্য বা সেবা সৃষ্টি করাকে আমরা কি বলবো বলো তো। তাহলে আগের কোশ্চেনটা তুমি অ্যানালাইসিস করলেই কিন্তু এই কোশ্চেনের আনসার পেয়ে যাও। কি বলবো ভাইয়া, কি বলবো বলো। উৎপাদন মানে কি, কোনো কিছু সৃষ্টি করা। উৎপাদন বেসিক্যালি কি করে, যে এই যে আমাদের প্রকৃতি থেকে র ম্যাটেরিয়াল সংগ্রহ করে, এরপরে মানুষের ব্যবহার উপযোগী পণ্যের রূপান্তর করে। এই যে প্রসেসটা মানে শিল্পের যে কাজটা, হ্যাঁ শিল্প যে কাজটা করে সেটাই বেসিক্যালি উৎপাদন। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, ওকে ওকে, সো এইচএসসি 26 ব্যাচ, তোমরা যারা এই যে 7 তারিখে পরীক্ষা, এটা নিয়ে অনেক বেশি চিন্তিত যে ভাই আমি কিভাবে সিলেবাস কমপ্লিট করব বা না করব। আমাদের টেস্টের পরেই তো প্রিপারেশন মেনলি নেওয়া হয়। আমরা তো সবাই মানে ফাঁকিবাজি করি, কলেজ লাইফটাকে এমনি মানে অনেক টাইম স্পেন্ড করে ফেলি, পরে লাস্ট মোমেন্টে এসে পড়ি। সো তোমাদের এখন আসলে খুব বেশি হাতে সময় নাই যে তোমরা সময় নিয়ে প্রিপারেশন নিবা। সো তোমরা যারা একটা অল্প সময়ে দ্রুত একটা স্মার্ট প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য কিন্তু আমাদের এই যে টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ও টেস্ট পেপার সলিউশন ব্যাচ, এখানে যেটা করা হবে যে তোমার এই যে টেস্টে সেরা সেরা কলেজগুলোতে যে কোশ্চেনগুলো আসছে বা বোর্ডে আসা যেই মানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, এগুলোকে অ্যানালাইসিস করে আমরা সলভ করিয়ে দিব। যেহেতু তোমার হাতে মানে নিজে নিজে বসে বসে করা বা ভুল হলে এটা সমাধান করার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা সময় নষ্ট করার মতো সময় হাতে নাই। বিকজ তুমি যদি একবার রিড আউট করতে চাও তাহলেও তুমি দেখবা যে তোমার মানে যেই সময় আছে এতে শেষ হবে না, হ্যাঁ, তোমার যে ফুল সিলেবাস। সো দ্যাটস ওয়াই তুমি যদি মানে শর্ট টাইম একটা স্মার্ট প্রিপারেশন নিতে চাও, ওই ক্ষেত্রে তোমার জন্য কি করতে হবে, এই মানে প্রিপারেশনটার জন্য তোমার টেস্ট পেপার সলিউশন ব্যাচে কি করতে হবে, এনরোল করতে হবে। ওকে, সো তোমরা যারা ভর্তি হইতে চাও তারা হচ্ছে কি আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি ভর্তি হইতে পারো, অর তোমরা হচ্ছে কি পেজে মেসেজ দিতে পারো। অ্যান্ড ইভেন তোমরা যে এরকম চাও যে ভাই আমার কমার্সের গ্রুপ সাবজেক্টগুলোতে প্রিপারেশন ভালো, আমি শুধু বাংলা ইংরেজি আইসিটিতে ভর্তি হবো, সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইবিআই সলিউশন ব্যাচ আছে। সো তোমরা ওখানেও এনরোল করতে পারো। ওকে, বিস্তারিত জানার জন্য আমাদের পেজে নক দিবা। ওকে,
অ্যান্ড অনেকে আছে যারা হচ্ছে কি এইচএসসি প্রিপারেশন কমপ্লিট, তারা অ্যাডমিশন নিয়ে ভাবতেছে। সো তাদের জন্য কিন্তু আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচটাও আছে। সো তোমরা এখানেও ভর্তি হতে পারো, অ্যান্ড এটার জন্য তোমরা পেজে নক দিলে বিস্তারিত জানতে পারবে এবং ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারবা। ওকে, অ্যান্ড এগেইন কোয়েশ্চেন হচ্ছে কি, কোনো পণ্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে কি বলে? দেখো এই কোয়েশ্চেনটা কোথায় কোথায় আসছে, ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, হ্যাঁ এটা 23 সালে আসছে, এরপরে রাজশাহী বোর্ড, এরপরে হচ্ছে চট্টগ্রাম বোর্ড, হ্যাঁ এরপর হচ্ছে সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড, সকল বোর্ড। মানে এই কোয়েশ্চেনটা কতবার আসছে, বিশ্বশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, দেখো এটা আমার স্কুল ছিল নূর মোহাম্মদ। ওকে, সো সবাই একটু এই কোয়েশ্চেনগুলা যেগুলো পড়াচ্ছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এর বাহির থেকে এই অধ্যায়ে কোয়েশ্চেন আসার চান্সেস খুবই কম। তুমি এখানে ধরো যে এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন আসে হুবহু এখান থেকে মানে কমন পেয়ে যাওয়ার চান্সেস আছে, অথবা হ্যাঁ যেটা হবে ম্যাক্সিমাম যে চেঞ্জেসটা হইতে পারে সেটা হচ্ছে কি, ধরো প্যাটার্ন একই টাইপ থাকবে, হয়তো অপশন একটু এদিক ওদিক করে দিতে পারে, মানে একই প্যাটার্নের মধ্যে থেকেই কোয়েশ্চেন হবে। তো সব একটু আনসার করো, কোনো পণ্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে আমরা কি বলবো? উৎপাদন, চাহিদা, উপযোগ, প্রয়োজন, কি হবে বলো? বলো দ্রুত 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 রেসপন্স করো। সবাই একটু বলো কি হবে? ওকে, সবাই সবাই একটু দ্রুত রেসপন্স করি। ওকে, দেখো তাহলে কি কোনো পণ্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে আমরা কি বলি থাকি ভাইয়া? আমরা বলছি কি, উৎপাদনের মাধ্যমে আমরা কি করি, বেসিক্যালি প্রবলেম সলভ করি। সো এই যে মানুষের প্রবলেম সলভ করার যে ক্ষমতা, এটাকে আমরা কি বলে থাকি বলি বলো তো ভাইয়া, কি বলি? এই যে অভাব পূরণের যে ক্ষমতা, এটাকে আমরা বলি কি, উপযোগ। মানে মানুষের সমস্যা সমাধান করার সক্ষমতা। ওকে, মানুষের সমস্যা সমাধান করার সক্ষমতাকে আমরা কি বলি ভাইয়া? উপযোগ বলি। ওকে, সো এখানে দেখো আমাদের কি করা আছে, এই যে উত্তরগুলো কিন্তু আমাদের এই পিডিএফ এ অলরেডি দেওয়া আছে। সো তুমি যখন পরবর্তীতে পড়তে চাইবা তখন এটা কাজে লাগবে। সো সবাই একটু শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যদি পিডিএফটা পেতে চাও। ওকে, আচ্ছা এবার আসো, যে জনাব রায়হান যশোর কোর্ট স্টেশন এলাকার একটি ফার্নিচার কারখানার মালিক, তিনি কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করেন। এখন এরকম উদ্দীপকের ক্ষেত্রে আমি তোমাকে একটা ট্রিক শিখিয়ে দেই, সেটা হচ্ছে কি ভাইয়া, যদি তোমার এরকম কোশ্চেন থাকে, সো তুমি যখন পুরোটা পড়ে আসবা, এরপরে কোশ্চেন দেখার পর আবার পড়তে হবে, কারণ তুমি কিছুই মনে রাখতে পারবে না শুরুর দিকে। সো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে এরকম উদ্দীপকওয়ালা এমসিকিউ এর ক্ষেত্রে, এটা তোমার যে কোনো সাবজেক্ট হোক, এটা অ্যাকাউন্টিং হোক, এটা ম্যানেজমেন্ট হোক, মার্কেটিং হোক, ফাইন্যান্স হোক, যে কোনো কিছু, সো এরকম উদ্দীপকওয়ালা কোশ্চেনের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, এই মূল প্রশ্নের অংশটুকু আগে পড়বো। ওকে, মূল প্রশ্নের অংশটুকু আমরা আগে পড়বো। সেখানে বলছে কি, উদ্দীপকে জনাব রায়হান কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন। ওকে, এখন আমাদের বুঝতে পারছি যে আসলে আমাদের কোশ্চেন থেকে কি বাইর করতে হবে বা কি আমাদের আলটিমেট গোল। সো এই ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, বলতেছে যে কোর্ট স্টেশন এলাকায় একটি ফার্নিচার কারখানার মালিক। ওকে ফাইন, তিনি কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করেন এবং অর্ডার মোতাবেক সরবরাহ করেন, মানসম্মত ফার্নিচার তৈরি করায় তার সুখ্যাতি বৃদ্ধি পায়। ওকে ফাইন, তাহলে তার কাজটা কি ভাইয়া? তার কাজটা হচ্ছে কি, ফার্নিচার তৈরি করা। তার ফার্নিচার কি দিয়ে তৈরি করে? কাঠ দিয়ে। হ্যাঁ, সো এই কাঠটা কি ছিল, এক সময় ধরো যে গাছ ছিল, গাছটাকে আমরা কেটে এরপর কাঠটাকে আরো বার্নিশ করে বা পলিশ করে আমরা বিভিন্ন ডিজাইন দিয়ে মানুষের ব্যবহার উপযোগী ফার্নিচারে রূপান্তর করছি। লাইক ধরো তোমার এটা টেবিল, চেয়ার অ্যান্ড আদার্স যাই বলো, ঠিক আছে? সো তুমি যখন একটা টেবিল দেখো আর চেয়ার দেখো, এটা দেখলে কি গাছ মনে হয়? হয় না। সো যখন কোনো কিছুর আকার আকৃতি পরিবর্তন করা হয় এবং এই পরিবর্তনের মাধ্যমে যখন কি করা হয়, হ্যাঁ এইটার আগের যে টেক্সচার এটা চেঞ্জ করা হয়, তখন এটাকে আমরা বলি কি, রূপগত উপযোগ।
অর্থাৎ আকার আকৃতিগত পরিবর্তনকে আমরা বলি কি রূপগত উপযোগ। এই যে ধরো গাছ থেকে এটা ফার্নিচার হয়ে গেল, অথবা ধরো তুমি তুলা, তুলা থেকে হ্যাঁ কি হয়ে গেল, কাপড় হয়ে গেল। এই যে ধরো এই টি শার্টটা, এটা দেখলে কি তুলা গাছের তুলার কথা মনে পড়ে না? কারণ কি আমরা এই তুলাটাকে প্রসেস করে সুতা দিয়ে এরপরে হচ্ছে কি আমরা এই জামাটা বানাই ফেলছি। সো যখন কোনো কিছুর আকার আকৃতি পরিবর্তন করা হয় আমরা সেটাকে বলি কি ভাইয়া, সেটাকে বলি রূপগত উপযোগ। তাহলে এখানে ফার্নিচারের দোকানের মালিক সে ফার্নিচার তৈরি করে, দ্যাট মিনস কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করে, আকার আকৃতি পরিবর্তন। সো এটাকে আমরা বলবো রূপগত উপযোগ। ওকে, ওকে। সো আবারও বলছি, তোমাদের যাদের হচ্ছে কি প্রিপারেশন ভালো না, বা যারা একটা কমপ্লিট প্রিপারেশন নিতে চাও, হ্যাঁ তাদের জন্য কিন্তু আমাদের এই টেস্ট পেপার সলিউশন ব্যাচটা, এখানে কিন্তু আমরা টেস্ট পেপার অ্যানালাইসিস করে তোমাদের জন্য যে বেস্ট কোশ্চেনগুলো আসার মতো এগুলোর উপরে কিন্তু আমরা ক্লাস নিব, সলভ করিয়ে দিব, কমপ্লিট একটা প্রিপারেশন হবে। সো অ্যান্ড তোমরা কিন্তু এখানে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাও ফ্রিতে পেয়ে যাচ্ছ, অ্যান্ড ইভেন আমাদের যেই ইন ডিটেলস যে টপিক ভিত্তিক ক্লাসগুলো ছিল এগুলোও কিন্তু তোমরা আর্কাইভ আকারে পেয়ে যাবা। ওকে, আচ্ছা। সো তোমরা যারা ডিসকাউন্টে ভর্তি হইতে চাও তারা কিন্তু আমাদের পেজে নক দিয়ে ফেলবা, দেরি করবা না। ওকে, উৎপাদনের খাত কয়টি? ওকে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তোমার এইচএসসি প্লাস অ্যাডমিশন দুই জায়গাতেই হচ্ছে যে কাজে লাগবে। ওকে, সো এই কোশ্চেনটা মনে রাখবা। সো উৎপাদনের খাত কয়টি? সো আমরা এইটা স্পষ্টভাবে আমরা যখন একাডেমিক বই পড়ছি, তুমি যে কোনো রাইটারের বই পড়তে পারো। সো ওই রাইটার বইতে তুমি কিন্তু দেখছো যে একটা টপিকের নামই আছে উৎপাদনের খাত। সো উৎপাদনের খাতে কি কি ছিল? উৎপাদনের খাতে ছিল হচ্ছে আমরা উৎপাদনের খাত বলতে কি বোঝায়? এই খাত শব্দের অর্থ হচ্ছে ক্ষেত্র। কি ভাইয়া? ক্ষেত্র। মানে আমরা কোথায় কোথায় উৎপাদন জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, বাস্তবায়ন করতে পারি। সো উৎপাদনের খাত কি কি ভাইয়া? প্রথমে হচ্ছে কি, ধরো একটা হচ্ছে শিল্প, আরেকটা হচ্ছে কি সেবা, আরেকটা হচ্ছে কি আর কোথায় আমরা এই উৎপাদনটাকে কাজে লাগাইতে পারি, আর একটা জিনিস হচ্ছে সেটাকে আমরা বলি কৃষি। ওকে, শিল্প, সেবা, কৃষি। সো এই তিনটা হচ্ছে কি আমার উৎপাদনের খাত। তাহলে উৎপাদনের খাত কয়টি ভাইয়া? উৎপাদনের খাত হচ্ছে তিনটি। ওকে, ক্লিয়ার? আই গেস ক্লিয়ার। আচ্ছা, উৎপাদনের খাত এটা তো গেল। উৎপাদনের মাধ্যমে পণ্যের কি সৃষ্টি করা হয়? ওকে ফাইন, এই কোশ্চেনটা দেখো মোটামুটি একটু রিপিট কোশ্চেন টাইপের, বাট দ্যাট মিনস হচ্ছে কি এই কোশ্চেনটা আরও বেশ কয়েক জায়গায় আসছে। হ্যাঁ, সো এটা দেখো ঢাকা কলেজে অন্যতম সেরা একটা কলেজ, সো তাদের কোশ্চেন আসছিল এটা। সো এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং আজকে আমি ক্লাসে যেই কোশ্চেনগুলো পড়াচ্ছি বা পড়াবো, হ্যাঁ এগুলা কিন্তু তোমার মাস্ট পড়তে হবে, ঠিক আছে? বিকজ এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকেই কিন্তু আজকে ক্লাসে নিয়ে আসছি। ওকে, সো সবাই একটু দেখো কি হবে আনসার। ওকে, কি হবে বলো, সবাই একটু দ্রুত রেসপন্স করো। ওকে, দেখো সবাই সবাই একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এখনো যারা জয়েন হয় নাই তাদেরকে। ওকে, ওকে, আচ্ছা দেখো তাহলে এখানে কি আছে যে উৎপাদনের মাধ্যমে পণ্যের কি সৃষ্টি করা হয়। সো উৎপাদনের মাধ্যমে বেসিক্যালি আমরা কি বলছি, পণ্যের উপযোগ সৃষ্টি করা হয়, মানুষের প্রবলেম সলভ করতে পারার যেই
অ্যাবিলিটি আছে এইটা ক্রিয়েট করা হয় একটা প্রোডাক্টের মধ্যে। ওকে, আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা কোথায় আসছে, ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। ওকে, সো আমরা উপযোগ, অনেকগুলো উপযোগ জানি। আমরা জানি সত্যগত উপযোগ, আমরা জানি অর্থগত উপযোগ, আমরা জানি তথ্যগত উপযোগ, আমরা জানি স্থানগত উপযোগ, আমরা জানি সময়গত উপযোগ, আর নানা ধরনের উপযোগের কথা আমরা জেনে থাকি। ওকে, সো নানা ধরনের উপযোগের মধ্যে আমার এই চ্যাপ্টার থেকে যদি তোমার ধরো স্পেসিফিক কোনো বিষয় নিয়ে কোশ্চেন আসে, তাহলে এই উপযোগ নিয়ে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। এক উপযোগ আর হচ্ছে উৎপাদনশীলতা, এই দুইটা টপিক থেকে এখানে কোশ্চেন আসবে। ওকে, অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ যে এই কোশ্চেনটা কতবার আসছে এবং কোথায় কোথায় আসছে। সিলেট বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, হ্যাঁ, অ্যান্ড ইভেন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মানে অন্যতম সেরা একটা কলেজ, এরপরে কি দিনাজপুরের একটা কলেজে আসছে। সো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। সো ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি হয়, লাইক ধরো কোনো কিছু কেনা বেচা করলে কি হয় ভাইয়া, কোনো কিছু কেনা বেচা করলে আমাদের কি হয়, মালিকানা পরিবর্তন হয়। লাইক ধরো আমার ফোনটা, হ্যাঁ, লাইক ধরো আমার ফোনটা যদি আমি তোমার কাছে সেল করে দেই, বিক্রি করে দেই, তাহলে কি হবে, এই ফোনটার মালিক এতক্ষণ আমি ছিলাম, এখন মালিক তুমি হয়ে যাবা। দ্যাট মিনস কি হবে ভাইয়া, আমরা যদি কোনো কিছু ক্রয় বিক্রয় করি তাহলে আমার কি হবে, মালিকানা পরিবর্তন হবে। মালিকানা, হ্যাঁ, মালিকানা পরিবর্তন হবে, বা এটাকে বলে মালিকানাগত কি উপযোগ। এইটাকে আরো মানে সিনোনিম বা সমার্থক শব্দ হিসেবে এটাকে সত্যগত উপযোগও বলে। হ্যাঁ, যে মালিকানা সত্ত্ব, আমরা যারা কমার্সের স্টুডেন্ট তারা এই শব্দটার সাথে খুবই পরিচিত, যে মালিকানা সত্ত্ব। সো এই মালিকানা সত্ত্ব থেকেই এই সত্যগত উপযোগ এই টার্মটা বা সত্যটা, সত্য শব্দটা আসছে। ঠিক আছে, সো মালিকানাগত বা আমার সত্যগত উপযোগ হচ্ছে কি, যে আমার ক্রয় বিক্রয় করার মাধ্যমে ক্রিয়েট হয়। ওকে, আচ্ছা, ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। ওকে, এটার আনসার তো তোমরা পেয়ে গেলা। এবার আসো পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। এই যে আমি একটু আগে বললাম যে এই চ্যাপ্টার থেকে যদি লাইক একটা কোশ্চেন আসে, তাহলে এই একটা কোশ্চেন কি নিয়ে আসতে পারে, এই উপযোগগুলো নিয়ে তোমার কোশ্চেন আসতে পারে। সো উপযোগগুলো নিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ওকে, সো পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, এইটা একটু তোমরা দ্রুত আনসার করে ফেলো। ওকে, 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 দেখো পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। আচ্ছা, তাহলে ভাই পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করবে, পরিবহনের কাজটা কি বলতো। পরিবহন তোমার পণ্য কি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। লাইক ধরো আমরা কি করি, এই যে গ্রীষ্মকালে আমাদের অন্যতম প্রিয় ফল কি, আম। সো এই আম আমরা কোথায় পাই, বাংলাদেশে সব থেকে বেশি আম উৎপাদন হয় উত্তরবঙ্গে, অর্থাৎ হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ওই সাইডটাতে। সো আমরা ঢাকায় বসে, ঢাকায় তো মনে করো হাতে গোনা 8-10টাও আম গাছ পাওয়াটা টাফ। সো এত আম ঢাকার মানুষ কোত্থেকে পায়, রাজশাহী থেকে। সো রাজশাহীর আমগুলো কোথায় থেকে মানে কিভাবে আসে, ট্রান্সপোর্টেশনের মাধ্যমে, পরিবহনের মাধ্যমে। তো পরিবহন আমাদের কি করে, আলটিমেটলি এক জায়গার পণ্য আরেক জায়গায় নিয়ে আসে, আমাদের প্রবলেম সলভ করে। সো এইটা কি ধরনের উপযোগ ভাইয়া, এটাকে আমরা খাঁটি বাংলায় বলি স্থানগত উপযোগ। স্থানগত মানে এক স্থানের পণ্য অন্য স্থানে নিয়ে ব্যবহার করার সুযোগ সুবিধা দিচ্ছে। এখানে অন্যান্য যে উপযোগগুলো আছে এগুলো তোমরা সবাই হয়তো জানো। সত্যগত, সত্যগত মানে মালিকানাগত। সো এটা কিসের মাধ্যমে সৃষ্টি হয়, এটা সৃষ্টি হয় ভাইয়া ক্রয় বিক্রয়ের মাধ্যমে। হ্যাঁ, এরপরে ধরো বাকি অপশন যেটা আছে সময়গত। সময়গত মানে সময়গতকে আবার আমরা এটাকে কালগত বলি। হ্যাঁ, স্থান কাল পাত্র ভেদে। সো কালগত বা সময়গত একই কথা। সময়গত জিনিসটা কি, এই যে ট্রান্সপোর্টেশন মতো, লাইক ধরো এক জায়গার জিনিস আমরা অন্য জায়গায় নিয়ে আসতেছি। আর এই সময়গতটা কিভাবে হয়, গুদামজাতকরণের মাধ্যমে, মানে সংরক্ষণ করার মাধ্যমে। লাইক আমরা কি করি, ধরো তুমি আজকে ধরো 5 কেজি গরুর মাংস রান্না করছো, বাট
তোমার কি 5 কেজি গরুর মাংস, বা তুমি ঈদের দিন গরু কোরবানি দিছো, হ্যাঁ, সো তো তোমার তো একটা গরু তো তুমি ঈদের দিনে খেয়ে ফেলতে পারবা না। সো এই জন্য তুমি কি করো, সংরক্ষণ করো। সো সংরক্ষণ করার ফলে কি হয়, তুমি এইটা পরবর্তী সময়ে তুমি তোমার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারো। ওকে, সো দ্যাটস দ্য পয়েন্ট। এটা হচ্ছে কি সময়গত উপযোগ। সো সময়গত উপযোগ কি গুদামজাতকরণ বা সংরক্ষণ করার মাধ্যমে সৃষ্টি হয়। ওকে, এরপরে আছে রূপগত। রূপগত মানে কি, আকার আকৃতিগত পরিবর্তন। সো এটা তো আমরা বললামই যে শিল্পের মাধ্যমে, হ্যাঁ, উৎপাদনের মাধ্যমে এই উপযোগগুলা ক্রিয়েট হয়। ওকে, রূপগত উপযোগ শিল্পের মাধ্যমে সৃষ্টি হয়। ওকে ওকে, আচ্ছা, এখানে দেখো এই যে আমি একটু আগে বলে দিলাম। এবার বলো, উকিলের পরামর্শ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? উকিলের পরামর্শ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? উকিলের পরামর্শ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সবাই একটু বলো। সো উকিল, হ্যাঁ, ডাক্তার, এরপরে শিক্ষক, তারা কি একই ধরনের সুবিধা দিয়ে থাকে। সো এটাকে আমরা কি বলি, যে ধরো উকিল যে আইনি পরামর্শ দেয়, একজন হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্ট সে কি তোমাকে হিসাব সংক্রান্ত সুবিধা দিয়ে থাকবে, একজন ডাক্তার তোমাকে চিকিৎসা সেবা দিয়ে থাকবে। এগুলো কি দেখা যায় না, ছোঁয়া যায় না। সো এইগুলাকে আমরা কি বলি ভাইয়া, এই যে যা ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট এগুলোর মানিটারি ভ্যালু আছে, মানে আর্থিক মূল্য আছে, সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে আমরা বলি সেবা। সেগুলোকে আমরা কি বলি ভাইয়া, সেবা। ওকে, সো সেবা। সো আমরা উকিলের পরামর্শ তাহলে কোন ধরনের কাজ বা কোন ধরনের উপযোগ সৃষ্টি করতেছে ভাইয়া, সেবাগত। ওকে, মানুষের দৈনন্দিন জীবনে সব অর্থনৈতিক কার্যক্রম কোনটির উপর নির্ভরশীল? ওকে, বলছে মানুষের জীবনের সব অর্থনৈতিক কার্যক্রম কোনটির উপর নির্ভরশীল। এই কোয়েশ্চেনটা দেখো কোথায় আছে, কুমিল্লাতে, দিনাজপুর, এরপরে চট্টগ্রাম, এরপরে ঢাকা বোর্ড, এগুলোতে আসছে। হ্যাঁ, সো এই কোয়েশ্চেনটা কিন্তু যখন ফুল সিলেবাস ছিল তখনকার কোয়েশ্চেন। সো এবার কিন্তু তোমাদের ফুল সিলেবাস এবং অভিন্ন প্রশ্ন। সো এটা তোমরা একটু মাথায় রাখতে পারো। লাইক কেন বলতেছি, ধরো সর্বশেষ ফুল সিলেবাসে এক্সাম হয়েছিল 2019 সালে, দ্যাট মিনস এইচএসসি 19 ব্যাচ তাদের হয়েছিল, মানে বহু আগে। ঠিক আছে, সো ফুল সিলেবাস থাকাকালীন কোশ্চেনগুলো তোমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, বিকজ এরপরে সব শর্ট সিলেবাস হয়েছে। সো যখন মার্চ করতে যাবে বা টিচার কোশ্চেন করতে যাবে, হয়তো বা আগের প্যাটার্ন কিছু ফলো করার চেষ্টা করতে পারে। সো এক্ষেত্রে এগুলো রিপিট হওয়ার চান্সেস আছে। আচ্ছা, তাহলে দেখো দৈনন্দিন জীবনে সব অর্থনৈতিক কার্যক্রম কিসের উপরে নির্ভর করতেছে? সব কিছু ভাই কিসের উপর নির্ভর করতেছে? উৎপাদন। কিসের উপর? উৎপাদনের উপর। লাইক আমি কতটুকু উৎপাদন করতেছি, আমার প্রোডাক্ট মানে সাপ্লাই কতটুকু আছে, এটার উপরে কিন্তু ডিমান্ডটা নির্ধারিত হবে। এর লাগে যে দেখো তেলের ক্ষেত্রে তেল নিয়ে মারামারি লেগে গেছে, হ্যাঁ, মানুষ মেরে ফেলতেছে। সো এই তেলটা কি হয়েছে, এই তেলটা কিসের উপর, এই যে ধরো আমরা কতটুকু ব্যবহার করতে পারবো, এটা নির্ভর করতেছে টোটাল কতটুকু উৎপাদন হইতেছে, প্রোডাকশন হইতেছে, বা কতটুকু আমাদের দেশে আসতেছে, তাই না, এটার উপরে। সো আমার এই অর্থনৈতিক কার্যক্রমটা বেসিক্যালি নির্ভর করে কি, উৎপাদনের উপর। আমার আয় কতটুকু, ব্যয় কতটুকু হবে, এটা আমার উৎপাদন ডিসাইড করে দিবে। ওকে, এবার আসো, উৎপাদন বৃদ্ধি পেলে কোনটি বৃদ্ধি পাবে? এটা একটু আনসার করো, দেখি এটা পারো কিনা তোমরা। উৎপাদন বৃদ্ধি পেলে কোনটি বৃদ্ধি পাবে? ওকে ওকে, বলো, উৎপাদন বৃদ্ধি পেলে কোনটি বৃদ্ধি পাবে? বলো সবাই একটু দ্রুত। আর পিডিএফ পেতে চাইলে, হ্যাঁ, তোমরা যদি পিডিএফ পেতে চাও তাহলে তোমাদের কি করতে হবে? ওকে, বন্ধুদের মেনশন করে দিতে হবে আর লাইভটা শেয়ার করে দিতে হবে। সো তোমরা যারা কি করতে চাও, তোমার এই পিডিএফটা পেতে চাও, তারা একটু দ্রুত কি করো, তোমার ফ্রেন্ড, হ্যাঁ, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, কলেজের গ্রুপ, এগুলোতে শেয়ার করে দাও। শেয়ার করে দাও এবং ক্লাস শেষে তোমরা হচ্ছে আই এডুকেশন কমার্স পেজ, মনে রাখবা আই এডুকেশন কমার্স পেজে ইনবক্সে মেসেজ দিবা, নট আই এডুকেশন কমার্স পেজ। ওকে,
চেক করতে হলো। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে দেখো এটা কিভাবে উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে। কর্মসংস্থান সৃষ্টি করে, আয় ব্যয় বৃদ্ধি করে, বিনিয়োগ বৃদ্ধি করে, জীবনযাত্রার মান বৃদ্ধি করে। এখন এই কোয়েশ্চেনটা কিসের সাথে রিলেটেড ভাইয়া? উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে, এটা বেসিক্যালি উৎপাদনের উদ্দেশ্য আছে না, উৎপাদনের উদ্দেশ্য ওই টপিকটার সাথে রিলেটেড। সো উৎপাদনের উদ্দেশ্য অনেকগুলো ছিল, একটা হচ্ছে সরকারি মানে রাষ্ট্রীয় উদ্দেশ্য কি বা সরকারি উদ্দেশ্য কি, হ্যাঁ এরপর হচ্ছে মানে তার শ্রমিক কর্মীদের প্রতি কি উদ্দেশ্য, হ্যাঁ এরপরে হচ্ছে তার নিজস্ব ব্যবসায়িক কি উদ্দেশ্য, ঠিক আছে, এইগুলো বেশ কয়েকটাই ছিল। ভোক্তাদের জন্য কি উদ্দেশ্যে ব্যবসাটা করা হয়, হ্যাঁ বা উৎপাদনটা করা হয়। তো উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে, তো উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি করে, বিনিয়োগ বৃদ্ধি করে না, এটা তো তার ব্যবসায়িক উদ্দেশ্য, এটা তো তার হচ্ছে কি এটা কি বলে, এটা তো ভোক্তার কোনো উদ্দেশ্য হইতে পারে না, তাই না, ভোক্তার জন্য না এই কাজটা। এরপরে আয় ব্যয়, হ্যাঁ আয় ব্যয় বৃদ্ধি, এইটা হচ্ছে তার ব্যবসায়ীর নিজের, হ্যাঁ নিজের হিসাব। এরপরে কর্মসংস্থান সৃষ্টি, হ্যাঁ কর্মসংস্থান সৃষ্টি এটা হচ্ছে মানে রাষ্ট্রীয় উদ্দেশ্য হইতে পারে, যে তাইলে বেকার কমলো, হ্যাঁ অথবা হচ্ছে তার শ্রমিক কর্মীদের প্রতি দায়িত্ব। তো ভোক্তার প্রতি যে দায়িত্ব হচ্ছে কি, ভোক্তাকে তার জন্য মানে বেস্ট আউটপুটটা দেওয়া, মানে কম দামে ভালো পণ্য দেওয়া, হ্যাঁ তাদের জীবনটাকে সহজ করে দেওয়া। সো এখানে আনসার হিসেবে তাহলে কি হবে, ভোক্তার ক্ষেত্রে উৎপাদনের প্রভাবটা কি, জীবনযাত্রার মান বৃদ্ধি করা, এইটাই হচ্ছে কি প্রধান উপাদান, হ্যাঁ উৎপাদনের। ওকে ক্লিয়ার? উৎপাদন ও উপকরণের অনুপাতকে কি বলে? ওকে ভেরি গুড, এটা একটা মানে নিউ টপিক চলে আসছে, মানে নিউ পার্ট শুরু হয়ে গেছে এই চ্যাপ্টারে। সো এখান থেকে কোশ্চেন করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট। আমি শুরুতে বলছি যদি তোমার একটা কি দুইটা কোশ্চেন আসে, হ্যাঁ তাহলে ওইটাই হবে। ওই যে আমি যে বলছিলাম যে যদি এই চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন হয় তাহলে এই দুইটা অংশ থেকে হবে, এটা হচ্ছে অন্যতম আরেকটা অংশ যেখান থেকে তোমার কোশ্চেন হওয়ার চান্সেস অনেক 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 বেশি। ওকে আচ্ছা, তো দেখো উৎপাদন উপকরণ অনুপাতকে আমরা কি বলি, উৎপাদন ও উপকরণের অনুপাতকে আমরা বলে থাকি উৎপাদনশীলতা। কি ভাইয়া? উৎপাদনশীলতা, যে মানে আমি কতটুকু উৎপাদন করতে পারলাম আর এই উৎপাদন করার জন্য আমি কতটুকু খরচ করলাম, এই দুইটার যে অনুপাতটা করা হয় সেটাকে আমরা বলি কি উৎপাদনশীলতা। তো উৎপাদনশীলতার মানে সূত্র আছে, সূত্রটা পরের এমসিকিউতে পাবা, এই জন্য আমি এখন বলে দিচ্ছি না, বলে দিলে স্পয়লার হয়ে যাবে। সো আমি এখন বলবো না, তোমরা নিজেরাই সূত্রটা ইয়া করো। ওকে, উৎপাদন ও উপকরণের অনুপাতকে আমরা কি বলি? আচ্ছা এটা তো মাত্রই সলভ করলাম, উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা কিভাবে পরিমাপ করা হয়? ভেরি গুড কোয়েশ্চেন, এইটা কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট। দেখো রাজশাহী বোর্ড, এরপরে হচ্ছে কি এটা রাজশাহী বোর্ডে 22, 19, ঢাকা বোর্ডে 15, জয়পুরহাট কলেজে আসছে। সো এই কোয়েশ্চেনটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে সো দেখো এটা কি আমরা এটা কিভাবে পরিমাপ করে থাকি, শতকরা হারে, পরিমাণ সূচক, আনুপাতিক হারে, মূল্য সূচকে। আমরা কি বলতেছি যে উৎপাদনশীলতা কি করা হয়, এইটার ডেফিনেশনে আমরা কি বলছি, ডেফিনেশনে বলছি যে উৎপাদন, হ্যাঁ উৎপাদনের যে রেজাল্ট বা আউটপুট, ইনপুট ডিভাইড বাই, হ্যাঁ কি সরি আউটপুট ডিভাইড বাই ইনপুট। সো এটা কি বলছি যে উৎপাদন ও উপকরণের অনুপাতকে আমরা উৎপাদনশীলতা বলছি। অনুপাত শব্দটা ওইটা ডেফিনেশনে আছে, তাহলে এটা আমরা কিভাবে কাউন্ট করি ভাইয়া, আনুপাতিক হারে। কিভাবে ভাইয়া? আনুপাতিক, আনুপাতিক হারে। ডেফিনেশনটা তোমার জানা থাকলে তুমি বুঝবা যে আসলে কিভাবে কাউন্ট করি। অ্যান্ড ইয়েস তোমাদের জন্য হচ্ছে কি আবারও বলতেছি যে কি তোমাদের যদি প্রিপারেশন এখনো মানে কমপ্লিট না, ইনকমপ্লিট লাগতেছে, সো তারা কিন্তু আমাদের এই টেস্ট পেপার সলিউশন ব্যাচে চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাইতে পারো। অ্যান্ড ইউ নো যে এখানে সবগুলো সাবজেক্টের মানে টেস্ট পেপার, বোর্ড কোয়েশ্চেন এগুলো সলভ করানো হবে, হ্যাঁ সব থেকে বেস্ট অ্যানালাইসিস করে।
অ্যান্ড এটার সাথে তোমরা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাও ফ্রিতে পেয়ে যাবে। অ্যান্ড তোমরা জানো যে লাস্ট টাইম অর্থাৎ তোমাদের যেই সিনিয়র ব্যাচ HSC 25 তারা শর্ট সিলেবাসে অ্যাকাউন্টিংয়ে ফেল করছিল অলমোস্ট 45% অর সামথিং, হ্যাঁ, প্লাস মাইনাস। অ্যান্ড ইংরেজিতে ফেল করছিল হচ্ছে কতজন, 37%-এর মতো অলমোস্ট। অ্যান্ড আইসিটিতে ফেল করছিল 26 or 27%। সো এটা যে হিউজ মানে একটা পোর্শন স্টুডেন্ট ফেলই করছিল, তাও আবার গত সরকারের আমলে। তখন ছিল শর্ট সিলেবাস, এখন তোমাদের ফুল সিলেবাস। অ্যান্ড শিক্ষামন্ত্রী আসছে যার কিনা আগের অতীত ইতিহাস এরকমই যে যে কঠিন, মানে সে মন্ত্রী হয়েছেই তার আগের ইতিহাসের কারণে, ঠিক আছে, তাকে মানুষজন মন্ত্রী বানাইছে তার রিলস টিলস শেয়ার মেয়ার দিয়ে। সো এবার কোশ্চেন যে কঠিন হবে বা পরীক্ষা পদ্ধতি স্ট্যান্ডার্ড হবে বা একটু হার্ড হবে এটা বুঝাই যাইতেছে। এবং সময় নিয়েও গ্যাঞ্জাম পাকাই দিয়েছে অলরেডি। জুনে, মানে প্রথমে কথা ছিল যে জুলাইতে নিবে, এখন জুন হয়ে গেছে। দ্যাট মিনস ইউ আর ইন বিগ ট্রাবল। ওকে, সো এটা মাথায় রাখবা। ওকে, সো তোমরা যারা ভাই ভালো করতে চাও তারা হচ্ছে এনরোল করতে পারো। হ্যাঁ, অ্যান্ড এগেন আমরা আবার প্রশ্ন সমাধানে চলে যাব। সম্পদ ব্যবহারের ভিত্তিতে পণ্য বা সেবা উৎপাদনের পরিমাণকে কি বলে? উৎপাদন, ডিজাইন, উৎপাদনশীলতা, উপযোগ। কি বলে বলো তো, কি বলে? সবাই একটু দ্রুত আনসার করো। যে সম্পদ ব্যবহারের ভিত্তিতে বা পণ্য বা সেবা উৎপাদনের পরিমাণকে কি বলে? উৎপাদন, ডিজাইন, উৎপাদনশীলতা, উপযোগ। সো ব্যবহারের ভিত্তিতে আমরা যে হিসাবটা করি আমরা বলছি কি উৎপাদন ও উৎপাদনের উপকরণের যে অনুপাত, হ্যাঁ, এটার মাধ্যমে আমরা যে হিসাবটা বের করি সেটাকে আমরা কি বলছি? উৎপাদনশীলতা। ওকে, এবার দেখো আবারও উদ্দীপক আসছে। সো উদ্দীপকের জন্য আমরা বলছিলাম কি প্রথমে তুমি উদ্দীপক শুরু থেকে পড়া শুরু করবা না, নেভার। তোমার যেটা করতে হবে, যে মেইন কোশ্চেনটা কি। সো মেইন কোশ্চেন কোথা থেকে শুরু হয়েছে? এখান থেকে, কি ওই প্রতিষ্ঠানটির শ্রমের উৎপাদনশীলতা কত। ওকে, সো আমরা উৎপাদনশীলতার ডেফিনেশনটা আমরা সবাই শিখলাম যে কি আমাদের হচ্ছে উৎপাদন মানে কি যা উৎপাদন করছি, রেজাল্ট। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি আউটপুট। হ্যাঁ, আর এখানে যখন যেটা চাইবে সেটা বসে যাবে। যেমন এখানে বলছে শ্রমের উৎপাদনশীলতা, তাহলে এখানে আমরা কি লিখবো? শ্রম ব্যয়, হ্যাঁ, বা পরিমাণ, যা থাকে তাই। ঠিক আছে, মানে কর্মঘণ্টা থাকতে পারে, কখনো শ্রম ব্যয় বা টাকার আকারেও থাকতে পারে। তো তোমার যদি এখানে শ্রমের কথা বলে তাহলে তুমি নিচে শ্রম লিখবা। যদি তোমাকে যন্ত্রের কথা বলে তাহলে তুমি শ্রম কেটে যন্ত্র লিখবা। তোমাকে যদি কাঁচামালের কথা বলে তাহলে তুমি কাঁচামাল লিখবা, মানে কাঁচামালের ব্যয়। আর উপরেরটা সবসময় সেমই থাকবে সবগুলো সূত্রের ক্ষেত্রে। উৎপাদন মানে তোমার আলটিমেট রেজাল্ট বা আউটপুট। সো আমরা এখানে দেখি আমার উৎপাদন কত ছিল। একটি কারখানা 1,00,000 টাকা মূল্যের পণ্য উৎপাদন করতে, দ্যাট মিনস তার আউটপুট কত? 1,00,000। এখন আমার বাকি সব তো জানা দরকার না, আমার এখানে শ্রমের উৎপাদনশীলতা বের করতে বলছে। তাহলে আমার শ্রম বাবদ ব্যয় কত ভাইয়া? 20,000। তাহলে 1,00,000 ডিভাইড বাই কত? 20। ওকে, সো 20,000 দিলে কত হয়? 5। ওকে, ক্লিয়ার? ওকে, এখানে দেখো আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আর্থিক উৎপাদনশীলতা। মানে মোটামুটি সবগুলো সূত্র প্রায় সেম, বাট এই আর্থিক উৎপাদনশীলতার সূত্রটা একটু ডিফারেন্ট। এখানে নতুন দুইটা টার্ম ব্যবহার হয়েছে। এগুলা কি আমি একটু বলবো, আগে তোমরা আনসার করো। ওকে, তোমরা আনসার করো, এরপরে হচ্ছে যে আমি তোমাদেরকে রিপ্লাই দিতেছি যে কি হবে কি না হবে। ওকে,
ওকে, আচ্ছা তাহলে দেখো ভাই, আর্থিক উৎপাদনশীলতার ক্ষেত্রে আমরা বলছি কি একটু সূত্রটা অন্যগুলো থেকে একটু ডিফারেন্ট। সেটা এখানে দুইটা নতুন শব্দ পাবা, একটা হচ্ছে সংযোজিত মূল্য আর একটা হচ্ছে রূপান্তর মূল্য। তো সংযোজিত মূল্য কি জিনিস? সংযোজিত মূল্য হচ্ছে বেসিক্যালি একটা পণ্য তৈরি করতে, হ্যাঁ, ওইটার যে বিক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ওই পণ্যটা তৈরি করতে যে কাঁচা মালটা কেনা হয়েছিল, কাঁচা মালের মূল্য মাইনাস কাঁচা মূল্য, আমি সংক্ষিপ্ত লিখতেছি, কাঁচা মালের মূল্য আর কি, কাঁচা মূল্য। ওকে, তো তোমার এইটা করার পরে যেটা বের হয় সেটা হচ্ছে সংযোজিত মূল্য। আর রূপান্তর মূল্য কি? এই কাঁচা মাল থেকে এটাকে পণ্য উৎপাদন করতে যে খরচটা হয়েছে সেটাকে আমরা বলতেছি কি রূপান্তর মূল্য। সে ফর এক্সাম্পল তুমি হচ্ছে কি ধরো 200 টাকার কি করছো, বা ধরো তুমি 1000 টাকার আনারস, বা ধরো কি বলতে পারি, এটা কি বলে, আখ বা গ্যান্ডারি যেটাকে বলি, ধরো তুমি 200 টাকার আখ কিনলা বা গ্যান্ডারি কিনলা, অনেক আঞ্চলিক বা সেটা বলে, বা সুগার কেন ইংরেজিতে বলি সবাই বুঝতে পারবে, সুগার কেন কিনলা। সো এটা কিনে তুমি এই 200 টাকার সুগার কেন থেকে তুমি হচ্ছে কি করলা, মানে 500 টাকা বিক্রি করার মতো বিক্রয় মূল্যের চিনি উৎপাদন করলা। দ্যাট মিনস তোমার সেলিং প্রাইস কত, 500। আর এই চিনিটা উৎপাদন করতে তোমার খরচ হয়েছিল কত, মানে চিনিটা উৎপাদন না, মানে এটা কাঁচা মালটা কিনতে খরচ হয়েছে কত, তোমার 200। দ্যাট মিনস তাহলে তোমার এই 500 হচ্ছে বিক্রয় মূল্য, আর এই চিনি তৈরি করার জন্য তুমি এই গ্যান্ডারি কিনছিল 200 টাকার, তার মানে তোমার সংযোজন মূল্য হইল কত, 300 টাকা। এবার ধরো তোমার এই 200 টাকার কাঁচা মাল রে তুমি চিনিতে রূপান্তর করতে খরচ হচ্ছে ধরো 100 টাকা, তার মানে তুমি ডিভাইড দিবা কি দিয়ে, রূপান্তর মূল্য কত, 100। সো এই 100 দিয়ে তুমি ডিভাইড দিবা, সো 300 ডিভাইড বাই 100। এটা হচ্ছে কি আমার আর্থিক উৎপাদনশীলতার সূত্র। ওকে, আচ্ছা উৎপাদনশীলতা কমে গেলে কিরূপ চ্যালেঞ্জ সৃষ্টি হয়? উৎপাদনশীলতা যদি আমাদের কমে যায় তাহলে কি ধরনের চ্যালেঞ্জের সৃষ্টি হবে? ওকে, যদি উৎপাদনশীলতা কমে তাহলে কি হবে, মুনাফা কি বাড়বে? উৎপাদনশীলতা, আমি একটা সিম্পল কথা বলি, উৎপাদনশীলতা যত বেশি হবে এটা ব্যবসার জন্য তত ভালো, যত বেশি হবে ব্যবসার জন্য এটা তত পজিটিভ সাইড, পজিটিভ দিক। ওকে, মানে উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে যে আমি কম খরচে বেশি উৎপাদন করতে পারতেছি। ওকে, দেখো তাহলে কি হবে, উৎপাদনশীলতা কমে গেলে কি হবে, মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে না, আমার তো কি হবে, মুনাফা কমে যাবে, পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। হইতে পারে, কারণ আমি আগে কি করতাম, কম খরচ করে বেশি উৎপাদন করতে পারতাম, এখন আমার কি হয়েছে, উৎপাদন খরচ বাইরে গেছে, উৎপাদনশীলতা কমা মানে কি আমার খরচ বাড়া। ওকে, তাহলে আমার পণ্যের মূল্য বৃদ্ধি পাইতে পারে যেহেতু খরচ বাড়বে। এবারে শ্রমিকের মজুরি বৃদ্ধি পাবে না, আমার তো খরচ বাইরে গেছে, হ্যাঁ, তাহলে আমার কেন মজুরি বাড়াবো, মানসম্মত পণ্য ভোগের সুযোগ ঘটে না, তখন কি হবে, আমার খরচ কমানোর জন্য হয়তো আমি লো কোয়ালিটির জিনিসও দিতে পারি অথবা দাম বৃদ্ধি করে দিতে পারি। সো আলটিমেটলি আনসার কি, পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। ওকে, দেখো কোন ধরনের উৎপাদনশীলতায় সময়ের একক বিবেচনা করা হয়। সো দেখো সময়ের একক কি, সময় আর্থিক উৎপাদনশীলতার ক্ষেত্রে কি, টাকার হিসাব, সব টাকায় 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 করা হয়। এরপরে ধরো যে কাঁচামালের খরচ, কাঁচামাল তো ভাই আমার টাকা দিয়ে মানে ক্রয় খরচ দিয়ে করতে হয়। আবার শ্রমিক বা শ্রমের ক্ষেত্রে কি হয়, হয় আমি শ্রম ব্যয় হিসাবে বেতন ধরতে পারি, মজুরি, যে প্রতি ঘন্টার ব্যয় এত, অথবা আমি শ্রম ঘন্টা দিয়ে ভাগ করতে পারি, যে আমার 5 লাখ টাকার পণ্য উৎপাদন করতে আমার 200 ঘন্টা কাজ করতে হয়েছে, অথবা আমার কি 5 লাখ টাকার পণ্য উৎপাদন করতে আমার 2 লাখ টাকা বেতন দেওয়া লাগছে। সো এই শ্রমকে আমরা এই ঘন্টার হিসেবে বা সময়ের এককেও গণতে পারি, আবার টাকার হিসেবেও গণতে পারি, মানে দুইবার, মানে দুই পদ্ধতিতে আমরা কাউন্ট করতে পারি। আর বাকি কোনোটাকে দুইভাবে কাউন্ট করা যায় না, বাকিগুলা সবগুলাকে আমরা অর্থের হিসাবেই কাউন্ট করে থাকি। ওকে,
আচ্ছা, উৎপাদনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কি কি? ওকে, উৎপাদনের সঙ্গে কোনটা কোনটা জড়িত এটা একটু বলো, যে উৎপাদনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কি কি? উৎপাদন আমরা ডেফিনেশন কি দেখছি? উৎপাদনের সাথে আমরা কি দেখছি? উৎপাদন কি করে ভাইয়া? কাঁচামাল সংগ্রহ করে, কাঁচামাল সংগ্রহ করে ওইটাতে মেধা, বুদ্ধি, মেশিনারি, শ্রম কাজে লাগায় কি করে? মানুষের ব্যবহার উপযোগী পণ্য রূপান্তর করে। হ্যাঁ, সো তাহলে এখানে আমার কি কি থাকতেছে বলো তো? মেনলি উৎপাদনের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে জড়িত কি? মেইন আমার কি লাগবে? মেনলি আমার লাগবে কাঁচামাল, না থাকলে তো আমি কোনো কিছু তৈরি করতে পারবো না। আর লাগবে কি? শ্রমিক। শ্রমিক যদি না থাকে তাহলে আমি কাজে লাগাইতে পারবো না। তো আমার কাঁচামাল আর শ্রমিক এটা হচ্ছে কি প্রত্যক্ষভাবে জড়িত। আরও পরোক্ষভাবে অর্থ, যন্ত্রপাতি আরও অনেক কিছুই থাকে। হ্যাঁ, বাট প্রত্যক্ষ জিনিসের কথা যদি আমরা বলি এটাই হবে। ওকে, উৎপাদনের খাত। উৎপাদনের খাত আমরা বলছিলাম তিনটা: কৃষি, শিল্প, সেবা। এটা অলরেডি আগে একটা এই টাইপের কোশ্চেন, হুবহু এটা না, এই টাইপের একটা কোশ্চেন আমরা সলভ করছি। সো আই গেস কোনো ইস্যুস হওয়ার কথা না। এরপর হচ্ছে উৎপাদনের খাত। আচ্ছা, এটা গেল। উৎপাদন বহির্ভূত প্রক্রিয়া কোনটা? দেখো, উৎপাদন বহির্ভূত প্রক্রিয়া কি বলো? রূপান্তর, বিনিময়, বন্টন। দেখো, বন্টন হচ্ছে বেসিক্যালি আমার কে উৎপাদন পরবর্তী কাজ। আমি পণ্যটা উৎপাদন করবো, এরপরে এটাকে বন্টন করার দায়িত্ব, হ্যাঁ, হচ্ছে কি বাণিজ্যের। সো তাহলে রূপান্তর করা, বিনিময়, এই যে ধরো কাঁচামাল কেনা বেচা। সো বিনিময়টাকে আমরা ওই সাইড থেকে আমরা হিসাব করতে পারি যে এটা উৎপাদনের কালীন বা উৎপাদন পূর্বের কাজ। বাট বন্টনের কাজটা হচ্ছে কি আমার পরবর্তী। ওকে, তাহলে এখানে আমরা যদি বলি বলছে কি উৎপাদন বহির্ভূত প্রক্রিয়া। ওকে, তাহলে কি দেখো আমার মেইন কাজটা কি রূপান্তর করা। তাহলে আমরা যদি বহির্ভূত বলি তাহলে বিনিময় আর বন্টন এই দুইটা হচ্ছে কি আমার বহির্ভূত প্রক্রিয়া। তাহলে বিনিময় কি? বিনিময় তো ওই যে আমরা কেনা বেচাটাকে আমরা বিনিময় কার্যক্রম বলি। সো বিনিময় কার্যক্রমও হচ্ছে কি বাণিজ্যের বা বন্টনেরই অন্তর্ভুক্ত। সো এই দুইটা হচ্ছে উৎপাদনের বহির্ভূত। ওকে, তাহলে আমার বাদ দিতে হবে কি 2 ও 3। তো বহির্ভূত যেহেতু বলছে এই দুইটা হচ্ছে বহির্ভূত। আর উৎপাদনের মূল উদ্দেশ্য হচ্ছে কি রূপান্তর করা, আকার আকৃতিগত পরিবর্তন করা। ওকে, ওকে। না, তোমরা দেখতেছি না, তোমরা তো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতেছো না, কেউ লাইভ শেয়ার করতেছো না, তোমাদের তো পিডিএফ দেওয়া যাবে না, কি বলো? হ্যাঁ, তোমাদের জন্য এত সুন্দর করে, এত কষ্ট করে কি করলাম, এত সুন্দর করে পিডিএফটা বানাইলাম, এত কষ্ট করে টেস্ট পেপার অ্যানালাইসিস করলাম, ঘন্টার পর ঘন্টা বসে এই স্লাইড বানাইলাম, কিন্তু তোমরা তো দেখতেছি না যে কোনোভাবেই ক্লাস করতেছো। হুম, ওকে। আচ্ছা, দেখি উৎপাদনশীলতা কি? উৎপাদনশীলতা কি ভাইয়া? উৎপাদন ও উপকরণের অনুপাত। হ্যাঁ, উৎপাদন বৃদ্ধির প্রত্যক্ষ নিয়ামক। এখন তো অনুপাত আমরা কি বলছি? উৎপাদনশীলতা হচ্ছে কি? উৎপাদনশীলতা হচ্ছে বেসিক্যালি আমরা কতটুকু খরচ করে কতটুকু উৎপাদন করতেছি এই দুইটার একটা মানে পার্সেন্টেজ বাইর করি, যে দেখি যে আসলে কি অবস্থা চলতেছে। তো উৎপাদনশীলতা যত ভালো আমার জন্য কি প্রতিষ্ঠানের জন্য ততই ভালো। উৎপাদনশীলতা যত বাড়বে প্রতিষ্ঠানের জন্য তত ভালো। তো এখন এই জিনিসটা কি আমার এইটা একটা স্ট্যান্ডার্ড, এটা দিয়ে আমি মেজার করে যে এর থেকে ভালো করতে হবে না খারাপ করতে হবে, বাড়াইতে হবে না কমাইতে হবে। সো এটা কি উৎপাদন বৃদ্ধির একটা নিয়ামক হিসেবেই কাজ করে। তাহলে বলছি উৎপাদনশীলতা কি হিসেবে কাজ করে? আর মজুদ নিয়ন্ত্রণের সংশ্লিষ্ট উপাদান এইটা আসলে উৎপাদনশীলতার সাথে কানেক্টেড না। সো আমার আনসার হচ্ছে কি 1 ও 2। আচ্ছা দেখো, উৎপাদনশীলতা বৃদ্ধির কারণ কেন আমার উৎপাদনশীলতা বাড়তে পারে?
ওকে, কারণে, আচ্ছা দেখো উৎপাদনশীলতা বৃদ্ধির কারণে কি কি ঘটতে পারে, হ্যাঁ কারণ না, কারণে কি কি হইতে পারে এটা জিজ্ঞেস করতেছে। তো কি হবে, আমার যদি উৎপাদনশীলতা বাড়ে, মানে লাইক যে আমি কম খরচ করতেছি একটা পণ্য উৎপাদন করে, তার মানে কি আমি এটা বেশি করে উৎপাদন করব। তো বেশি করে উৎপাদন করলে কি হবে, আমার বিক্রিও বাড়বে, কম মূল্যে আমি যদি প্রোডাক্ট দিতে পারি কাস্টমারকে। এবার একক প্রতি উৎপাদন ব্যয় কি হবে, কমবে, এক প্রতি উৎপাদন ব্যয় কমবে, অপচয় বৃদ্ধি পাবে না, অপচয় হ্রাস পায় বিধায় তো আমার উৎপাদনশীলতা বাড়তেছে। এখানে আনসার হবে কি 1 ও 2। উৎপাদনশীলতা বৃদ্ধির কারণে, ওকে এটা ফাইন, এটা গেল। রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে উৎপাদনশীলতার গুরুত্ব কি, ওকে দেখো আমি বলছিলাম যে কি উৎপাদনশীলতার গুরুত্ব, উদ্দেশ্য, এগুলা বেশ কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। ভোক্তার কি সুবিধা, রাষ্ট্রের কি সুবিধা, ব্যবসায়ী নিজের কি সুবিধা, নানা কারণ আছে। তো এর মধ্যে তুমি দেখো যে কি হয়, রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে উৎপাদনশীলতার গুরুত্ব। তো রাষ্ট্রের জন্য কোনটা বেশি উপযোগী বলতো? মুনাফা অর্জন কি রাষ্ট্রের দেখার বিষয় না, রাষ্ট্র কি দেখবে যে আমার অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে কিনা, আমার ইকোনমিতে এই কাজটা কোনো ভ্যালু অ্যাড করতেছে কিনা, আমার বেকার সমস্যা সমাধান করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়গুলো দেখবে। তাহলে এখানে আনসার কি হবে 1 ও 2। ওকে, আচ্ছা ওকে। সো আমরা একটু দেখব যে কি, আমরা আসলে ক্লাসের শেষের দিকে আছি। সো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা ক্লাস শেষ করব। আসলে লাস্টের কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ দেখাই দেই যে উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে কি হবে। উৎপাদন বৃদ্ধি পায়, মোট উৎপাদন একক প্রতি ব্যয় হ্রাস পায়, প্রতিযোগিতা বৃদ্ধি পায়, কি হবে বলো, কি হবে? উৎপাদন বৃদ্ধি পায়, উৎপাদনশীলতা যদি বৃদ্ধি পায় তাহলে আমার জন্য কি এটা ভালো, হ্যাঁ আমার কম খরচে আমি বেশি উৎপাদন করতে পারছি। সো এই ক্ষেত্রে আমার কি হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, একক প্রতি খরচ কমে যাবে, আমি কম খরচে বেশি করে উৎপাদন করতে পারবো। প্রতিযোগিতা কি বৃদ্ধি পাবে, প্রতিযোগিতায় আমি কি পাবো বলো তো, এক্সট্রা বেনিফিট পাবো, কি পাবো, এক্সট্রা বেনিফিট পাবো। ওকে, তাহলে কি হবে, একক প্রতি ব্যয় কমবে, মোট উৎপাদন বৃদ্ধি পাবে। ওকে, প্রতিযোগিতায় আমি বিশেষ সুবিধা পাবো। এবার দেখো উদ্দীপকটি পড়ো, 27 এবং 28 নং প্রশ্নের উত্তর দাও। সো আমরা বলছি উদ্দীপকের ক্ষেত্রে আমরা প্রথমে মেইন প্রশ্নটা পড়ে ফেলবো। তো এখানে বলছে জনাব তাপসের প্রতিষ্ঠানটি কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে। ওকে, তাহলে আমাদের প্রশ্ন পড়ার সময় মাথায় রাখতে হবে যে উপযোগ, কোন ধরনের উপযোগের সাথে তাপস জড়িত। ওকে, জনাব তাপস রাজশাহীতে একটি কোল্ড স্টোরেজ স্থাপন করেন। রাজশাহীতে উৎপাদিত আলুর মৌসুম ভিত্তিক মূল্য কম থাকে, চাষিরা এখানে আলু সংরক্ষণ করে। তাহলে মেইন কাজ আমি বুঝতে পারছি, মেইন কাজ কি করে সে কোল্ড স্টোরেজ, তোমরা পুরোটা পড়বা বাট আমি তো বুঝে গেছি এখানে। হ্যাঁ, সো এখানে উনি কি করে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করে, সংরক্ষণ করলে বা গুদামজাতকরণ করলে, কোল্ড স্টোরেজ কি গুদাম, হ্যাঁ গুদামজাতকরণেরই একটা কাজ। সো এটা কি করে, গুদামজাত করা মানে সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি করে। ওকে, আচ্ছা জনাব তাপসের প্রতিষ্ঠানটা কি করে, সময়গত উপযোগ সৃষ্টি করে। ওকে ফাইন। এবার হচ্ছে 28, 28-এ কি, 28-এর কোশ্চেনটা ছিল হচ্ছে আমাদের জন্য উদ্দীপকে উল্লেখিত কার্যক্রমের মাধ্যমে যে সুবিধা পাওয়া যায়। ওকে, কার্যক্রমটা কি ছিল আমরা একটু দেখি। কাজটা ছিল হচ্ছে ওকে, কম স্টোরেজে চাষিরা এখানে আলু সংরক্ষণ করে এবং পরবর্তী সময়ে চাহিদা মতো বিক্রি করে, এতে তার আলুর উপযুক্ত মূল্য পায় এবং লাভবান হয়, এতে ভোক্তা উৎপাদনকারী সংস্থা সকলে উপকৃত হচ্ছে। ওকে, তাহলে কি ধরনের সুবিধা পাচ্ছে, এই যে সে আলুটা সংরক্ষণ করতেছে, এতে ভোক্তারা তাদের সময় মতো অনুযায়ী তারা কিনতে পারতেছে, একসাথে অনেকগুলো কিনে তার বাড়িতে সংরক্ষণ করার প্যারাটা নেওয়া লাগতেছে না, বিক্রেতা নিজে এই প্যারাটা নিয়ে পরে সেল করতেছে। সো এটা ভোক্তা সন্তুষ্টি অর্জন হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়, কারণ যেহেতু সে কোল্ড স্টোরেজে ইয়ে করে, সো এখানে অন্যান্যরা কাজ করার সুযোগ পায় এবং শিল্পায়ন বৃদ্ধি পায়, একটা আরেকটার সাথে কানেক্টেড বেসিক্যালি। ওকে, মানে সবগুলাই হয় আর কি। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করব। বাট শেষ করার আগে তোমাদেরকে যেটা বলবো ভাইয়া, তোমাদের যাদের প্রিপারেশন নড়বড়ে,
হ্যাঁ, বাট একটু সাবধান হয়ে যাও, বিকজ এবার এমনিই আমাদের শিক্ষামন্ত্রী এমনিতে করা, এর ভেতরে টাইম দিছে কমায়া, এর মধ্যে আবার ফুল সিলেবাস, সব কিছু মিলে তোমাদের জন্য একটু হ্যাসেলি বা প্যারা, মানে এরকম হবে যে টেনশনে তোমার পড়া হইতেছে না। সো টেনশন না করে পড়ো, নিজে হইলেও পড়ো, মানে আমাদের এখানেই পড়তে হবে বা ভর্তি হইতে হবে বিষয়টা এমন না, বাট তুমি পড়ো। হ্যাঁ, সো নিজে নিজে হইলেও পড়ো, বাট ম্যাক্সিমাম যেটা হয় আর কি, নিজে নিজে পড়াটা হয় না, বা এই মোমেন্টে এসে প্যানিকের কারণে প্যানিক করেই তোমার সময় অনেকটা নষ্ট হয়ে যাবে। হায় রে, কিছু তো পড়ি নাই, কীভাবে শেষ করব, হ্যাঁ একদিনে এতগুলো পড়া কীভাবে কাভার করব, তো এই ভয়টা তোমাদের কাজ করবে, তোমাদের সময় থাকতে আমাদেরও কাজ করতো। বাট আলটিমেটলি হচ্ছে কি, তোমার অ্যাকশনের উপরে নির্ভর করবে তুমি আসলে আলটিমেটলি কীভাবে এই যুদ্ধটাতে জিতে আসবা। সো তোমাদের প্যানিক বা টেনশনের দায়িত্বটা আমাদের উপর দিয়ে দাও, আমরা টেনশন করি, তোমাদের জন্য রুটিন করে সাজাই দিই সিলেবাস কীভাবে কমপ্লিট করবা, আমরা রেগুলার ক্লাস নিয়ে তোমাদেরকে আগাই দিই। সো তোমরা কেন টেনশন করবা? হ্যাঁ, এবং সো তোমরা যারা আমাদের এই টেস্ট পেপার সলিউশন ব্যাচে এনরোল করতে চাও, তারা হচ্ছে কি আমাদের পেজে নক দিয়ে বিস্তারিত জানতে পারো, অথবা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে ভাইরা, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী দিন, পরবর্তী ক্লাস। ওই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।